लाइट, कैमरा, रोलिंग, एक्शन। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন জেমস হ্যাডলি চেজের লেখা কাহিনী বিলিভ নট অবলম্বনে বিচার। তাহলে বন্ধুগণ, শুরু করা যাক। আমি আরম্ভ করতে যাচ্ছি যে কাহিনী, তার মধ্যে কোনো মতবাদ উপস্থিত করা বা বিরোধিতা করা বা তাকে সমর্থন করার কোনো ইচ্ছা আমার নেই। আমি জানি বার্লিনের পুস্তক বিক্রেতার ইতিহাস ভালোভাবে আমি অনুধাবন করেছি। স্যার ডেভিড ফস্টার লিখিত জনৈক পরলোকগত রাজজ্যোতিষীর পত্নীর ঘটনাটিও বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। অনেক রকম ভৌতিক দর্শনের ঘটনা নিয়েও একটি প্রসঙ্গ বলে নেওয়া দরকার এই সর্বশেষ ঘটনাটি প্রসঙ্গে। তিনি আমার কোনো রকম দূরতম আত্মীয় নন, যিনি ভৌতিক দর্শনের শিকার হয়েছিলেন। ইংল্যান্ডের একটি হত্যাকাণ্ড অনেককাল আগেই সকলের মনোযোগ আকর্ষণ করেছিল। হত্যাকাণ্ড অনেকই ঘটে। একটি হত্যাকাণ্ড গুরুত্বের দিক থেকে অন্যান্য অনেক হত্যাকাণ্ডকে ছাড়িয়ে যায়। সেই নরপশু যার স্মৃতিকে আমি সম্পূর্ণ ভুলেই যেতাম, কারণ তার মৃতদেহ নিউগেট জেলের কবরে শুয়ে আছে। কোনো রকম ব্যক্তিগত পরিচয় তার আমি ইচ্ছা করেই দিচ্ছি না। প্রথম যখন আবিষ্কৃত হয় এই হত্যাকাণ্ডটি, তখন পরবর্তীকালে যে লোকটির বিচার হয়েছিল তার উপর কোনো সন্দেহই পড়েনি। তখনকার সংবাদপত্রে এর কোনো বিবরণ প্রকাশিত হয়নি, কারণ সংবাদপত্রে এর কোনো উল্লেখ মাত্র ছিল না। এই কথাটি মনে রাখা দরকার। হত্যাকাণ্ডের প্রথম বিবরণটি আমার নজরে পড়েছিল সকালে প্রথম খবরের কাগজটি খুলতেই। যেহেতু ঘটনাটি খুবই আকর্ষণীয়, সেহেতু খুবই মনোযোগ সহকারে পড়লাম। 3 বার পড়িনি, কিন্তু 2 বার পড়েছিলাম। একটি শোবার ঘরে খুনটি আবিষ্কৃত হয়। চকিতে একটি ঘটনা ঘটে গেল। যেই মাত্র খবরের কাগজটা নামিয়েছি, তখন যে কি বলবো বুঝতে পারছি না। চকিতে বিদ্যুৎ চমকের মতো বা জলস্রোতের মতো সেই শোবার ঘরটা যেন আমার ঘরের উপর দিয়ে চলে গেল, এবং এটা যেন ছিল ঠিক একটা ছবির মতো, যা খরস্রোতা নদীর বুকে আঁকা। আমি সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, যতই ছবিটা দ্রুত সরে যাক না কেন। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং বুঝতে পারলাম যে বিছানার ওপর কোনো মৃতদেহই নেই। কোনো রোম্যান্টিক পরিবেশে নয়, পিকাডেলির একটি বাসায় সেন্ট জেমস স্ট্রিটের মোড়ে এই ঘটনাটি ঘটেছিল। আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল জায়গাটি। একটি আরামকে দাঁড়ায় তখন
আমি শুয়েছিলাম। অনুভূতিটা আমাকে সারা জাগানোর সময় কেদারাটা সামান্য নড়ে গিয়েছিল। চেয়ার সহজেই সরে যায় ক্যাস্টার পালিশ করা মেঝেতে। এটা একটি উল্লেখযোগ্য ঘটনা। 3 তলার ঘরে যাতে 2টো জানালা ছিল, তার মধ্যে একটি জানালার কাছে এগিয়ে গেলাম চলমান সব কিছু দেখে চোখ দুটিকে একটু তাজা করে নিতে। খুশির মেলা ঝলমল রাস্তায় হেমন্তের উজ্জ্বল সকালে বাতাস খুব জোরে বইছে। পার্কের ভেতর থেকে কিছু ছড়া পাতা এসে একটি ঘোরানো স্তম্ভ হয়ে গেল। ওটা দেখলাম যখনই আমি বাইরে তাকালাম। পাতাগুলো সরে গেল এবং তারপর স্তম্ভটা ভেঙে পড়ল। রাস্তার ওপাশে 2টি লোক পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে, একজন আর একজনের পেছনে। সামনের লোকটি পেছনে তাকাচ্ছে মাঝে মাঝে। তৃতীয় লোকটি 30 পা দূর থেকে তাকে অনুসরণ করছে, বিপজ্জনক ভঙ্গিতে ডান হাতটা তুলে। সেদিকে কোনো লোকেরই নজর পড়ছে না, এবং এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। লোকটা যেভাবে অনায়াসে অন্য যাত্রীদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তা ঠিক অন্য পথচারীদের সঙ্গে খাপ খায় না। আমি এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি তা থেকে বলতে পারি কোনো যাত্রী তাকে পথ ছেড়ে দিচ্ছে না, বা স্পর্শ করছে না, বা তাদের দিকে কোনো ক্রমেই তাকাচ্ছে না। তারা দুজনই আমার দিকে চোখ তুলে তাকালো। জানলার নিচ দিয়ে যখন তারা চলে গেল, আমি এত স্পষ্ট দেখলাম দুজনের মুখ যে এদেরকে যদি অন্য কোনো জায়গায় দেখি তাহলে অনায়াসেই চিনতে পারবো। তাদের মুখে কিন্তু আমি উল্লেখযোগ্য কোনো কিছুরই লক্ষণ দেখতে পেলাম না। অস্বাভাবিক রকমে ঝুঁকে চলছে শুধু সামনের লোকটি, আর পেছনের লোকটির মুখের রং ভেজাল মোমের মতো। অকৃতদার আমি। খানসামা এবং তার স্ত্রীকে নিয়েই আমার সংসার। আমি চাকরি করি বিভাগীয় প্রধান হিসেবে একটি ব্যাংকে। আমি খুশি হতাম যদি আমার কাজের চাপটা আর একটু হালকা হতো। চাকরির খাতিরে আমি হেমন্তকালটা শহরেই কাটিয়েছি, যদিও আমার বায়ু পরিবর্তনের ইচ্ছা ছিল। আমি সুস্থ ছিলাম না, তবে আমার কোনো রোগও ছিল না। আমার একঘেয়ে জীবনযাত্রায় আমি অস্বস্তি বোধ করছিলাম, কারণ আমার বিখ্যাত ডাক্তারটির মতে আমি ঈষৎ পেট রোগা। জনসাধারণের মনোসংযোগ খুব বেশি করে আকৃষ্ট হচ্ছিল যতই বেশি করে প্রকাশ পাচ্ছিল হত্যাকাণ্ডের ঘটনাটি। আমি যতদূর সম্ভব নিজেকে দূরে রাখতে চেয়েছি এই সার্বিক ঘটনাটি সম্পর্কে। খুনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ পাওয়া গিয়েছে এবং বিচারের জন্য তাকে নিউ গেটে চালান করে দেওয়া হয়েছে। এটাই আমি জানতাম। কেন্দ্রীয় ফৌজদারি আদালতে মামলার বিচার 1 সেশনের জন্য মুলতবি রাখা হয়েছে সাধারণ অসুবিধা এবং আসামি পক্ষের সময়ের অভাবের জন্য। এটা আমি ভালো করেই জানতাম। আমার জানা উচিত ছিল
যে মুলতুবি মামলার বিচার ঠিক কোন সময় নাগাদ শুরু হবে, কিন্তু আমি সেটা জানতাম না। একই তলায় অবস্থিত আমার সাজঘর, বসার ঘর এবং শোবার ঘর। সাজঘরে আসার জন্য শোবার ঘরের ভিতর দিয়ে ছাড়া কোনো পথ নেই এবং একটি দরজা দিয়ে আগে যাওয়া হতো সিঁড়িতে। দরজাটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমি স্নান ঘরে একটি নতুন আসবাব বসিয়েছি। সেই সময় দরজাটা পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং তারপর চট দিয়ে আটকে দেওয়া হয়েছে। একদিন শোবার ঘরে দাঁড়িয়ে চাকরকে কিছু নির্দেশ দিচ্ছিলাম। সাজঘরের বন্ধ দরজার দিকেই আমার মুখটা করা ছিল। দরজার দিকে ছিল চাকরের মুখটা। দরজাটা খুলতেই দেখলাম কথা বলতে বলতে আমাকে একটি লোক রহস্যজনক ইঙ্গিতে ডাকছে। সাজঘরের দরজা খুলে ভেতরে তাকালাম। একটি জ্বলন্ত মোমবাতি আমার হাতে ছিল আগে থেকেই। কাউকে সাজঘরে দেখতে পেলাম না এবং সাজঘরে কাউকে দেখবার প্রত্যাশাও আমার ছিল না। চাকরটি অবাক হয়ে দাঁড়িয়ে আছে দেখে তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, ঠান্ডা মাথায় তুমি কি বিশ্বাস করবে ডেরেক যে আমি কি দেখতে পেলাম? চাকরটি চমকে উঠল এবং ভীষণভাবে কাঁপতে লাগল। তার বুকের উপর আমার হাতটা রাখতেই সে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনাকে ইশারায় ডাকলো একটা মরা মানুষ। ডেরেক আমার কাছে চাকরি করছে প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে। তাকে না ছোঁয়া পর্যন্ত ওই মূর্তিটি আমার মনের মধ্যে যে অনুভূতি জাগিয়েছিল সেটা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি যখন তাকে ছুঁলাম তখন সে এমনভাবে চমকে গিয়েছিল যে আমার মনে হলো কোনো অলৌকিক অনুভূতি তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। এরপর ডেরেককে ব্র্যান্ডি আনতে বললাম। তাকে ঘুণাক্ষরেও কিন্তু বললাম না সে রাতের ঘটনার আগে কি ঘটনা ঘটেছিল। পিকাডেলিতে একবার ছাড়া সে মুখ আমি আগে কখনো দেখিনি। ওটা আমার নিশ্চিত ধারণা হলো ব্যাপারটা নিয়ে ভাবতে বসে। তার মুখের চেহারার তুলনা করলাম যখন সে দরজা থেকে ইশারায় আমায় ডাকছিল। প্রথমবারের দর্শনেই সে আমার মনে এমনভাবে দাগ কেটেছে যে তাকে যদি দ্বিতীয়বার দেখি সেই ব্যবস্থাও সে পাকা করে ফেলেছে। রাতটা আমার খুব অস্বস্তি লাগলো। জানি না কেন আমার বিশ্বাস হয়েছিল মূর্তিটা আর ফিরে আসবে না। আমি গভীর ঘুমের মধ্যে ঢলে পড়লাম দিনের আলোর সঙ্গে সঙ্গে। ডেরেক নিচে এসে একখানা কাগজ হাতে নিয়ে আমার ঘুম ভাঙালো। তখন আমার মনে হলো পত্রবাহক ও আমার চাকরের মধ্যে কিছু বাদানুবাদ হয়েছে এই কাগজখানা নিয়ে। কাগজখানা একটি সমন। আমি যাতে চুরি হিসেবে উপস্থিত থাকতে পারি ওল্ড বেকলিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় ফৌজদারি আদালতের আসন্ন অধিবেশনে। ডেরেক সেটা ভালোভাবেই জানে যে আমি
আগে কখনো চুরি হওয়ার ডাক পায়নি। প্রথমে সে সমনটা নিতে অস্বীকার করেছিল, কারণ তার মনে হয়েছিল যে চুরিতে যাদের টাকা হয় তারা গুণের দিক থেকে আমার চেয়ে অনেক নিম্ন শ্রেণীর মানুষ। তা কারণেই হোক বা অকারণেই হোক, যে ব্যক্তি সমন জারি করেছিল তিনি এই ব্যাপারটাকে শান্তভাবে নিয়েছিলেন। সে বলেছিল, সমনটা রইল, আর চুরিতে আপনি থাকবেন কি থাকবেন না তাতে কিছু আসে যায় না। এই ঝুঁকিটা আমার নয়, সম্পূর্ণ আপনার। দু একদিনে সেটা স্থির করতে পারলাম না যে সেটাকে সারা দেব কি দেব না। আমার মনে বিশেষ কোনো আকর্ষণ বা বিকর্ষণ ছিল না এই ব্যাপার নিয়ে। শেষ পর্যন্ত জীবনযাত্রার একঘেয়েমি ভাবটা কাটাতে হবে এটা ভেবে নিয়ে ঠিক করলাম যে চুরিতে উপস্থিত থাকবো। নভেম্বর মাসের একটি বাজে সকালে ঘন বাদামি কুয়াশা নেমেছে পিকাডেলি জুড়ে। ঘন কালো হয়ে চেপে বসেছে টেম্পল বারের পূব দিকটায়। আদালত কক্ষের মতোই আদালত গৃহ ও বারান্দা ও সিঁড়ি গ্যাসেরও আলোয় স্বল্পালোকিত। যখন অফিসাররা আমাকে নিয়ে ওল্ড কোর্টে পৌঁছে দিল, সেখানকার ভিড়টা আমি নিজের চোখে দেখলাম। খুনির বিচার যে সেই দিনেই হবে তা আমি আগে জানতাম না। আমাকে ওল্ড কোর্টে হাজির করা হলো যথেষ্ট কষ্ট করে। আমার হাতের সমনটা আদালতে কোথায় নিয়ে যাওয়া হবে তা আমি জানতামই না। এ ব্যাপারে আমি নিজে খুব নিশ্চিত নই বলে আমার এই কথাগুলিকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হবে না। নির্দিষ্ট জায়গায় আসন গ্রহণ করলাম, যেটা অপেক্ষমান চুরিদের জন্য নির্দিষ্ট থাকে। তারপর আদালতের বাইরে কুয়াশার মেঘ ও বাতাসের ভিতর দিয়ে আদালতের চারিদিকে তাকিয়ে দেখলাম যতটা ভালোভাবে সম্ভব কালো অন্ধকার পর্দার মতো ঝুলছে বড় বড় জানলার বাইরে একটি চাকার চাপা শব্দ ভেসে আসছে। রাজপথে ছড়ানো খড় ও কাঠের টুকরো ওপর দিয়ে যন্ত্রণী শোনা যাচ্ছে সমবেত লোকে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে তীক্ষ্ণ শীষ এবং একটি উচ্চ কণ্ঠস্বরের ডাকাডাকির শব্দ, যা আমার বুক চিরে ভেসে আসছে। দুজন জজ তাদের আসনে এসে বসলেন। কিছুক্ষণ পর হঠাৎ চুপ হয়ে গেল আদালতের গুনগুনানি। হুকুম হলো খুনিকে কাঠগড়ায় নিয়ে আসার। হাজির হলো সে। আমি চিনতে পারলাম ঠিক
সেই মুহূর্তেই তাকে, যাদের আমি পিকাডেলির রাস্তা ধরে হাঁটতে দেখেছিলাম, সেই দুজনের মধ্যে একজন এখন দাঁড়িয়ে আছে আমার সামনে। যদি আমার নামটা তখনই ডাকা হতো, আমার জবাবটা শোনা যেত কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ষষ্ঠ বা অষ্টম জুরি হিসেবে আমায় ডাকা হলো, আর সেই সময় আমি কোনো রকমে জবাব দিতে পারলাম। আমি কাঠগড়ায় এগিয়ে গেলাম, আর তখনই আমায় দেখে বন্দি হঠাৎ খুব উত্তেজিত হয়ে অ্যাটর্নিকে ডাকলো। কিছুক্ষণ কাজ বন্ধ থাকলো, কারণ আমার কাজে বাধা দিতে বন্দির ইচ্ছাটা খুবই স্পষ্ট ভাষায় প্রকাশ পেল। অ্যাটর্নি তার মক্কেলের সঙ্গে কাঠগড়ায় ফিসফিস করে কথা বলতে লাগলো। পরে সেই ভদ্রলোকের কাছ থেকেই জেনেছিলাম, সভয়ে বন্দি তাকে বলেছিল, লোকটাকে বাধা দিন, লোকটাকে বাধা দিন, আর তার জন্য যা করতে হয় করুন, কিন্তু এই লোকটাকে বাধা দিন। সে তার বক্তব্যের সপক্ষে কোনো যুক্তি দেখায়নি, কিন্তু তার চোখ মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যে এই কেসে আমার উপস্থিতিটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমাকে জুরির মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হলো। আমি দারুণ অসুবিধায় পড়লাম। তৃতীয় দিন 2 ঘন্টা সাক্ষ্য গ্রহণের পর যখন সহযোগী জুরিদের দিকে চোখ পড়ল, তখন তাদের সংখ্যা বারবার গুনতে গিয়ে দেখলাম একই অসুবিধা হচ্ছে, কারণ প্রত্যেকবারেই একজন করে বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ 12 জন জুরির জায়গায় 13 জন জুরি। যে জুরিটা আমার ঠিক পাশে বসেছিল, কানে কানে আমি তাকে বললাম, দয়া করে একবার গুনে দেখুন তো যে আমরা কজন আছি। এই প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে গেলেন, তবু মাথা ঘুরিয়ে গুনতে লাগলেন। আমরা ছিলাম 13, কিন্তু তা হতে পারে না। তিনি বললেন, আমরা 12। একসঙ্গে গুনতে গেলে একজন বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সেদিন আমার গণনা অনুসারে একজন একজন করে ঠিক গুনেছি, কিন্তু এর কোনো হিসেব বা ব্যাখ্যা পাওয়া গেল না। প্রতিবারে এসে হাজির হতে লাগলো একটি মূর্তি, আর সেই মূর্তিটি
আমার মনের মধ্যে ক্রমেই তার প্রভাব বিস্তার করে চলেছে। লন্ডন টারবানে বাসা দেওয়া হয়েছিল জুরিদের। একটি বড় ঘরে আলাদা আলাদা টেবিল রয়েছে, যাতে আমরা সকলে ঘুমিয়েছিলাম। আমাদের নিরাপদে রাখার জন্য আমাদের ওপর নজর রাখতেন একজন অফিসার। অফিসারটি নিজের আসল নাম কাউকেই বলেন না, কিন্তু কোনো কারণ আমি দেখি না তার আসল নাম চেপে রাখার। তিনি শহরের একজন শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত বুদ্ধিমান, বিনয়ী এবং সেবাপরায়ণ। তার গভীর কণ্ঠস্বর, ঈর্ষা করার মতো গোঁফ এবং সুন্দর দুটি চোখে সবসময়ই বিনয়ী ভাব। তিনি আমাকে বলেছিলেন তার নাম মিস্টার হার্কার, কিন্তু আমার বিশ্বাস এটিও ওনার আসল নাম নয়। মিস্টার হার্কারের বিছানা পাতা হলো দরজা বরাবর। রাত 12টা নাগাদ সবাই যখন বিছানায় শুতে গেল, আমি মিস্টার হার্কারের পাশে গিয়ে বসলাম। তারপর আমার নস্যির ডিবেটা তার দিকে বাড়িয়ে দিলাম। মিস্টার হার্কারের হাত আমার হাত স্পর্শ করল যখন আমার ডিবে থেকে উনি একটি নস্যি নিলেন। আর তখনই হঠাৎ তিনিও কে বলে শিউরে উঠলেন। আবার সেই প্রত্যাশিত মূর্তিটাকে দেখতে পেলাম। মিস্টার হার্কারের দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম সেই তৃতীয় জনকে, যে পিকাডেলির রাস্তা ধরে সেদিন হেঁটে গিয়েছিল। তারপর উঠে কয়েক পা এগিয়ে গেলাম। হঠাৎ মিস্টার হার্কারের দিকে ঘুরে দাঁড়ালাম। অবিচলিতভাবে তিনি হাসতে লাগলেন এবং বলে উঠলেন, এখানে একজন ত্রয়োদশ চুরি ছিলেন। চাঁদের আলোয় তাকে আমি স্পষ্ট দেখেছি। আমারও মূর্তিটাকে দেখার ইচ্ছে হলো। মিস্টার হার্কারকে অনুরোধ করলাম কোনো কথা না বলে আমার সঙ্গে ঘরের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে। আমার 11 জন সহযোগী চুরির পাশে এসে কয়েক মিনিট দূরে দাঁড়ালো সেই মূর্তি। তারপর বিছানার ডান দিক ধরে এগিয়ে গেল পরবর্তী বিছানাটার দিকে। সে বিষণ্ণ দৃষ্টিতে শায়িত মূর্তির দিকে তাকাচ্ছে। মিস্টার হার্কারের বিছানার সবচাইতে কাছে ছিল আমার বিছানাটা। তার দৃষ্টি কিন্তু আমার দিকে বা আমার বিছানার দিকে ছিল না। তারপর চাঁদের আলোয় দেখলাম
একটা উঁচু জানলা দিয়ে সে বেরিয়ে গেল। আমার মনে হলো যেন বাতাসের সিঁড়ি বেয়ে সে চলে গেল। পরদিন সকালে প্রাতরাশের সময় আমি জানতে পারলাম আমি ও মিস্টার হার্কার ছাড়া আর বাকি সকলেই গত রাতেই নিহত লোকটিকে স্বপ্নে দেখেছে। পিকাডেলি ধরে যাওয়া প্রথম লোকটি যে খুন হয়েছিল সে বিষয়ে আমার ধারণা আরো দৃঢ় হলো। কিন্তু পরে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনার জন্য আমি কোনোদিনই প্রস্তুত ছিলাম না। নিহত লোকটির একটি ছোট ছবি প্রমাণ হিসেবে উপস্থিত করা হলো বিচারের পঞ্চম দিনে। সরকার পক্ষের সওয়াল শেষ হওয়ার মুখে লোকটি তার শোবার ঘর থেকে উধাও হয়ে যায় খুনের খবর জানার পর, এবং সেখানকার একটি গুপ্ত স্থানে খুনিকে মাটি খুঁড়তে দেখা গেছে। সেখানকার গুপ্ত স্থানে পাওয়া গিয়েছে একটি মৃতদেহ। সাক্ষী শনাক্ত করার পর আদালতের হাতে ছবিটি তুলে দেওয়া হলো এবং সেখান থেকে জুরিদের কাছে তা পাঠিয়ে দেওয়া হয়। কালো গাউন পরা অফিসারটি পিকাডেলির রাস্তা ধরে যখন সেটি আমার দিকে নিয়ে আসছিল তখন পিকাডেলির রাস্তায় সে হারিয়ে যায়। সেই নিহত লোকটি ভিড়ের ভিতর থেকে উঠে এলো এবং অফিসারের হাত থেকে ছবিটা নিয়ে আমার হাতে দিল। দেওয়ার পর সে নিচু এবং ফাঁকা গলায় বলল, যখন আমি ছোট ছিলাম আমার মুখটা এত রক্ত শূন্য ছিল না। আমরা সকলে বন্ধ ঘরে মিস্টার হার্কারের হেফাজতে জমায়েত হলাম। মামলার দৈনন্দিন বিবরণ নিয়ে প্রথম থেকেই আমরা প্রচুর আলোচনা করতাম। সরকার পক্ষের সওয়াল শেষ হয়ে যাওয়ায় আমাদের সামনে ঘটনার একটি মোটামুটি চেহারা পরিষ্কার হয়ে উঠল। বেশ উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠল আমাদের আলোচনা। আমাদের মধ্যে তিনজন আগাড, বোকা এবং অপদার্থ পাদ্রী ছিলেন, যারা পরিষ্কার সব প্রমাণ সম্পর্কে অদ্ভুত সব আপত্তি তুলতেন। এই তিনজন মূর্তি একই জেলা থেকে আসত। তারা সারাক্ষণ কেমন হইচই করত যে শান্তভাবে আলোচনা করার
কোনো উপায় থাকতো না। মাঝরাত নাগাদ কলা একেবারে সপ্তমে চড়ালেন এই তিনজন অপদার্থ। আর ঠিক এমন সময় আমি আবার সেই নিহত লোকটিকে দেখতে পেলাম। লোকটি দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারাতে ডাকছে। আমি তার ডাক উপেক্ষা করে জুরিদের কাছে গিয়ে আলোচনায় যোগ দিতেই সে অদৃশ্য হয়ে গেল। তখন থেকে সেই ঘরটায় প্রায় তার আবির্ভাব ঘটতে লাগলো। যখনই জুরিরা এই কেসটা সম্পর্কে আলোচনা করতে বসত, তখনই আমি জুরিদের মধ্যে সেই নিহত লোকটিকে দেখতে পেতাম। যখনই জুরিদের মতামত নিহত লোকটির বিপক্ষে যেত, সে আমার দিকে গম্ভীরভাবে তাকাতো এবং আমাকে ইশারায় ডাকতো। এ কথাটা মনে রাখতে হবে যে বিচারের পঞ্চম দিনে ছবিটা হাজির করার আগে পর্যন্ত সেই নিহত ব্যক্তিকে আদালতে দেখা যায়নি। সেদিন আসামি পক্ষের উকিল সওয়াল জবাব আরম্ভ করতে তিনটি ঘটনা পরপর ঘটল। একসঙ্গে উল্লেখ করব তার মধ্যে প্রথম দুটিকে। যখন আসামি পক্ষের উকিল সাক্ষীকে সওয়াল জবাব করছিল, তখন নিহত লোকটি সাক্ষীর পাশে গিয়ে দাঁড়ায়। সাক্ষী অনবরত বলছিল যে আসামি খুন করেনি। আর ঠিক এমন সময় সাক্ষীর গলা পরিবর্তন হলো এবং হঠাৎই আমরা দেখতে পেলাম সাক্ষীর গলাটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে, আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এবার সাক্ষী বলল, আপনাদের কি মনে হয় আমার গলার এই যে ক্ষতটা দেখছেন, এটা কি হাত দিয়ে করা সম্ভব? না, সম্ভব নয়। একাধিকবার কোনো ধারালো বস্তু দিয়ে কোপালেই এমনটা সম্ভব। আর ঠিক এর কিছু মুহূর্ত পরেই সাক্ষী অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান ফিরলে সে বলে যে সে যা যা বলেছে তা কিছুই তার মনে নেই। জাজ সাহেব পরবর্তী সাক্ষীকে কাঠগড়ায় আসতে বললেন। পরবর্তী সাক্ষী এসে বলেন যে আসামি অত্যন্ত সজ্জন এক ব্যক্তি, আর ঠিক এই সময়
তারও কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং দ্বিতীয় সাক্ষী বলে ওঠে, ওর মতো নোংরা লোক আমি আমার সারা জীবনে দেখিনি। ও একটা খুনি, অপরাধী। ওর ফাঁসি হওয়া উচিত। এই বলে তৃতীয় সাক্ষীও অজ্ঞান হয়ে যায় এবং ঠিক আগের সাক্ষীর মতোই যখন তার জ্ঞান ফেরে সে বলে যে তার কোনো কথাই মনে নেই। কিন্তু এই দুটি ঘটনার থেকেও আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তৃতীয় ঘটনাটাই। কোনো মতবাদ তৈরি করতে আমি চাই না। আমি কেবলমাত্র সঠিক বিবরণ দিয়েই এটা ছেড়ে দিচ্ছি আপনাদের ওপর। আমার মনে হয় নিহত ব্যক্তিটি কোনো অজ্ঞাত নিয়মের জন্য অপরের কাছে আত্মপ্রকাশ করতে পারে না। সে নিজে অদৃশ্য থেকে নীরবে তাদের মনের ওপর নিজের প্রভাব বিস্তার করে। আত্মহত্যার সম্ভাবনার কথা তুললেন আসামি পক্ষের উকিল। আর ঠিক এমন সময় হঠাৎই আসামি পক্ষের উকিলের গলা থেকে বেরোলো, যিনি নিহত হয়েছেন তিনি কখনো আত্মহত্যা করতে পারেন না। এটি খুন, এটি খুন, এটি শুধুমাত্র একটি খুন। কথাগুলি বলার পরে আসামি পক্ষের উকিল একটু থতমত খেয়ে হকচকিয়ে গিয়ে জজ সাহেবের দিকে তাকালেন। জজ সাহেব অবাক, নিজের কাণ্ডের কথা উপলব্ধি করতে পেরে আসামি পক্ষের উকিল ক্লান্তভাবে নিজের জায়গায় গিয়ে বসলেন। আর আমি দেখলাম ওনার ঠিক পাশ দিয়ে হেঁটে গেল নিহত ব্যক্তিটি। বিচারের অষ্টম দিনে দুপুরের কয়েক মিনিট বিশ্রাম ও জলযোগের বিরতির পরে যখন আবার বিচার সভা বসল, তখন আর নিহত ব্যক্তিটিকে ঠিক ঠাউর করতে পারলাম না। খানিকক্ষণ কোর্টরুমের এদিক ওদিক দেখার পর দেখতে পেলাম নিহত ব্যক্তিটি একটি সুদর্শনা মহিলার গায়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তিনি আমার কাছ থেকে ইশারার মাধ্যমে জানতে চাইলেন যে জজরা কখন তাদের আসন গ্রহণ করবেন। আর ঠিক এমন সময় মহিলাটি কারোর স্পর্শ অনুভব করে আর্তনাদ করে উঠলেন এবং মূর্ছিত হয়ে পড়লেন। রুমে হইচই পড়ে গেল এবং পরক্ষণে সেই মহিলাটিকে বাইরে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। এই সবের মধ্যে জজ সাহেব
নিজের আসন গ্রহণ করলেন। তারপর একটি কাগজ নিয়ে লিখতে শুরু করলেন কেসের বিবরণ। আর ঠিক এমন সময় নিহত ব্যক্তিটি জজ সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো এবং ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করলো যে তিনি কি লিখছেন। আর ঠিক এমন সময় জজ সাহেব কাঁধের কাছে একটা স্পর্শ অনুভব করলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শরীরে তিনি যেন একটা শিহরণ অনুভব করলেন। আর ঠিক তারপরেই বললেন, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। এই গুমোট পরিবেশে আমার ভালো লাগছে না। কেউ কি আমাকে একটু জল দিতে পারেন? এরপর আরো 10 দিন এই কেসের শুনানি চলল। সেই একই কোর্টরুম, একই ব্যবসা, কোর্ট আবহাওয়া, একই জুরি, একই উকিল, একই আসামি, একই জাজ, একই সাক্ষী, একই প্রশ্ন উত্তর, একই কলমের খসখস শব্দ। আমার আর ভালো লাগছিল না। এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাইছিলাম। এরই মধ্যে একটি বিশেষ কথা বলে রাখি। যতদিন এই কেসের শুনানি চলেছিল, নিহত ব্যক্তিটি কিন্তু একবারের জন্যেও খুনির দিকে তাকায়নি। তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে হয়তো খুনির দিকে তাকাতে চায় না, বা কোনো কারণে খুনিকে অগ্রাহ্য করছে। রাতের বেলা আমরা সকল জুরিরা মিলে আলোচনায় বসলাম। কিন্তু ওই 3 অপদার্থ পাদ্রী আমাদের আলোচনা ভণ্ডুল করতে উদ্যত হলো। আমরা যখনই একটি সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছি, তখনই তারা এমন হইচই জুড়ে দিচ্ছে যে আমরা শেষমেশ সিদ্ধান্তে আসতে পারছিলাম না। শেষে যখন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তখন ওই 3 জন মিলে সেই সিদ্ধান্তে আপত্তি জানালো। আমার মনে হচ্ছিল তারা হয়তো কেসটার সমাধানের জন্য নয়, বরং কেসটাকে আরো জটিল করে তোলার জন্যই এখানে এসেছে। শেষমেশ আমরা সকলে মিলে ওই 3 জনকে প্রায় অগ্রাহ্য করেই সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং তা কোর্টে পাঠিয়ে দিলাম। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আমাদের নেওয়া সিদ্ধান্ত যে গ্রহণ হবে তা নিয়ে আমার পূর্ণ বিশ্বাস ছিল। পরের দিন কোর্টে গিয়ে দেখলাম জুরিদের আসনের ঠিক বিপরীত দিকে নিহত ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। এরপর আমাকে দেখেই তিনি মনোযোগ সহকারে আমার মুখের দিকে তাকালেন। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো তিনি বেশ সন্তুষ্ট। বিচার সভা বসল।
চুরিদের প্রধান হিসেবে আমি আসামিকে দোষী হিসেবে গণ্য করলাম এবং তার মৃত্যুদণ্ডের জন্য জজ সাহেবের কাছে প্রার্থনা করলাম। আর ঠিক এমন সময় আমি দেখতে পেলাম নিহত লোকটি ধীরে ধীরে অস্পষ্ট হতে হতে অদৃশ্য হয়ে গেলেন। মৃত্যুদণ্ড দেওয়ার আগে প্রথা অনুসারে জজ সাহেব খুনিকে জিজ্ঞাসা করলেন যে তার কিছু বলার আছে কিনা। সে বিড়বিড় করে কিছু বলল। তারপর তার কথা শুনে জজ সাহেব কেসের রায় হিসেবে আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। আর ঠিক তারপরেই আমরা সবাই মিলে দেখলাম হঠাৎ কোথা থেকে একটা মোটা দড়ি এসে আসামির গলায় পেঁচিয়ে গেল। আর আসামি হঠাৎ করেই হাওয়ায় ভাসতে শুরু করলো। হ্যাঁ, সে হাওয়ায় ভাসছে। সে ছটফট করছে, ভীষণ ভাবে ছটফট করছে। আর এভাবেই কিছু মুহূর্ত পর তার ছটফটানি থেমে গেল। তার দেহে আর প্রাণের চিহ্ন মাত্র নেই। এই গল্পটি শুনে আপনাদের অনেকেরই হয়তো মনে হবে যে আমি যা বলছি তা হয়তো সম্পূর্ণ কাল্পনিক এবং অপ্রাসঙ্গিক। আমি আপনাদের গল্পটি বিশ্বাস করতে বলবো না, কিন্তু আজ অবধি একটা প্রশ্ন আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যে ওই নিহত ব্যক্তিটি শুধুমাত্র আমাকেই কেন দেখা দিত। আপনাদের মধ্যে কেউ কি জানেন এই প্রশ্নের উত্তর? আজকের এই গল্পে সম্পূর্ণ গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি গল্পকথক প্রিয়ব্রত। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।